আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। চিকিৎসা ও স্বাস্থ্য সহযোগিতা, পারস্পরিক যুব ও ক্রীড়া উন্নয়ন এবং দ্বৈত কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে দুটি সমঝোতা ও একটি চুক্তিতে সই করল বাংলাদেশ ও মালদ্বীপ। স্থানীয় সময় দুপুরে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর এই সমঝোতা ও চুক্তিতে সই হয়। এই সময় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামীতে বিভিন্ন সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরে সম্মত হন দুদেশের সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। মালদ্বীপ সফরের দ্বিতীয় দিন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশীয় ইতিহাস ঐতিহ্যের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশ সরকার প্রধানকে। পরে সুসজ্জিত বাহিনীর মাধ্যমে দেয়া হয় গার্ড অব অনার। অভ্যর্থনা জানানোর আনুষ্ঠানিকতা শেষে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুদেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। বৈঠক শেষে তাদের উপস্থিতিতেই দুটি সমঝোতা আর একটি চুক্তিতে সই করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। এগুলো হলো চিকিৎসা ও স্বাস্থ্য সহযোগিতা, পারস্পরিক যুব ও ক্রীড়া উন্নয়ন এবং দ্বৈত কর প্রত্যাহার। পরে বৈঠকের অন্যান্য বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলনে অংশ নেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রেসিডেন্ট বলেন, রোহিঙ্গা সংকট সহ যে কোনো সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে মালদ্বীপ। I also thank Prime Minister Sheikh Hasina and the government of Bangladesh for their support to the regularization program of Bangladeshi workers. We remain committed to work together at the United Nations and other multilateral fora. আর বাংলাদেশ সরকার প্রধান বলেন, আগামীতে মালদ্বীপের সঙ্গে অন্যান্য সহযোগিতামূলক চুক্তিও করতে চায় বাংলাদেশ। We are delighted to announce that Bangladesh government has decided to facilitate visas on arrival for Maldivian nationals in the context of improved situation of the current pandemic. We agree to work together to face the challenge of climate change and the early repatriation of forcibly displaced Rohingya Muslims to Myanmar. দ্বিতীয় দিনের শেষ কর্মসূচি হিসেবে স্থানীয় সময় সন্ধ্যায় মালদ্বীপ পার্লামেন্টে বিশেষ বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে দুদেশের ব্যবসা, বিনিয়োগ, যোগাযোগ বাড়ানোর জন্য আরও দ্বিপাক্ষিক আলোচনার কথা জানান তিনি। With the exchange of high-level visits, fruitful bilateral discussions among relevant authorities, and goodwill exchange of collaboration on many areas of bilateral interest. করোনা মোকাবেলায় এশিয়ার অন্যান্য দেশগুলোকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করারও আহ্বান জানান বাংলাদেশ সরকার প্রধান। The pandemic COVID-19 taught us that মারুফ রেজা, আরটিভি। বৈধ উপায় না থাকায় হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য হচ্ছে মালদ্বীপ প্রবাসী অধিকাংশ বাংলাদেশি। ফলে রেমিটেন্স হারাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী সফরে ব্যাংকের বিষয়ে আলোচনা ও সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মালদ্বীপ থেকে ফিরে নিহার নন্দীর ক্যামেরায় রিপোর্ট করেছেন জুলহাস কবির। ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে চতুর্থ পর্ব। গেল কয়েক দশক ধরেই ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের শ্রমবাজার বাংলাদেশিদের দখলে। 5 লাখের বেশি অধিবাসীর এই দেশে 1 লাখ প্রবাসী বাংলাদেশি। তবে 50,000 অনিয়মিত বাংলাদেশিদের ভোগান্তির শেষ নেই এখানে। দেশটিতে বড় সমস্যা হচ্ছে কর্মীদের বেতন ধরা হয় ডলারে, কিন্তু পরিশোধের সময় দেয়া হয় স্থানীয় মুদ্রা রুপিতে। এখানেই বড় একটি ফাঁকি রয়েছে বলে অভিযোগ বাংলাদেশি কর্মীদের। সরকারিভাবে $1 পাওয়া যায় 15 রুপিয়া। কোম্পানিগুলো সরকারি দরেই রুপিয়া দিয়ে কর্মীদের বেতন পরিশোধ করে, কিন্তু দেশে পাঠানোর জন্য তাদের আবার ডলার কিনতে হয়, আর কেনার সময় 19 রুপিয়া দিয়ে $1 কিনতে হয়। এতে প্রতি ডলারে 3 থেকে 4 রুপিয়া বঞ্চিত হয় বাংলাদেশি কর্মীরা, যা বাংলাদেশি টাকায় প্রায় 15 থেকে 20 টাকা। বছর শেষে তাদের এই বঞ্চনার অঙ্কটা বিশাল আকারে দাঁড়ায়। আমরা যে টাকাটা বেতন পাই আর কি, দেশের রুপিয়া হিসাবে যে টাকাটা আসে, তো সেইটা কিন্তু এক্সচেঞ্জ করতে গেলে বাংলাদেশে যে টাকাটা হয় অনেক কম হয়। এদেশে তারা হিসাব করে দেয় 15,000 টাকা। আমরা যখন বাংলাদেশি লোকের কাছে যাই, দেখা যায় আমরা 13,000 টাকা পাঠাতে পারি না। এই বঞ্চনার হাত থেকে বাঁচতে দ্রুতই মালদ্বীপে একটি বাংলাদেশি ব্যাংকের শাখা স্থাপনের জোর দাবি প্রবাসীদের। আমাদের সরকারের কাছে আপনার আবেদন হচ্ছে, এই দেশে একটা ব্যাংক স্থাপন করুক, যাতে আমরা বাংলাদেশে টাকাটা বৈধভাবে পাঠাতে পারি।
বাংলাদেশে বৈধভাবে টাকা পাঠাচ্ছে মালদ্বীপের এই নাগরিকরা। আমরা আরও অনেকের সঙ্গে কথা বলেছি, তারপর সবাই আগ্রহী যে তারা বৈধভাবে টাকাটা পাঠাতে চায়, কিন্তু তাদের এইখানে ব্যাংক না থাকার এবং কাগজপত্রের কিছু সমস্যা বোধহয় আছে। আমরা সেটির ব্যাপারে একটু জানতে চাইবো। ব্যাংকে টাকা পাঠাতে গেলে কি আপনাদের লিগ্যাল কাগজপত্র চাই? পাসপোর্ট লাগে, আইডেন্টি লাগে। মালদ্বীপের প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকের শাখা খোলার বিষয়ে সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপে ব্যাংকিং চ্যানেলটা রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া চলমান আছে, হ্যাঁ, সহসা চালু হবে বলে আশা করা যায়। আর ওদের ব্যাংক একটা হওয়ার জন্যে কথাবার্তা হচ্ছে। সো উই উইল এনকারেজ, ইভেন সরকারি ব্যাংক হোক আর প্রাইভেট ব্যাংক হোক, উই উইল এনকারেজ। দেশে টাকা পাঠাতে মালদ্বীপের কর্মীদের জন্য সহজ উপায় খুঁজে বের করা হবে বলে জানান তিনি। জুলহাস কবির, RTV, মালে, মালদ্বীপ। কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 4 জনের নাম সহ 6 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে আটক করা হয়েছে। স্বামী সন্তানকে জিম্মি করে শহরের লাবণী পয়েন্ট থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় পর্যটককে। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। স্বামী সন্তানসহ কক্সবাজার ঘুরতে আসেন ওই নারী। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে। বুধবার বিকেলে লাবণী পয়েন্টে তার স্বামীর সঙ্গে অপরিচিত এক যুবকের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে সন্ধ্যার দিকে তার 8 মাস বয়সী সন্তান ও স্বামীকে অটোরিকশায় করে তুলে নিয়ে যায় কয়েকজন। আরেক অটোরিকশায় তাকেও তুলে নেয়। পরে পর্যটন গল্ফ মাঠ এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করে তারা। জিয়া গেস্টিন নামে একটি হোটেলে নিয়ে আরেক দফা পাশবিক নির্যাতন চলে ওই নারীর উপর। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যার হুমকি দিয়ে রুম বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে ধর্ষকরা। চেকআউট করে চলে যাওয়ার পর 11টার পর দিকে র্যাবের সাথে মহিলাটা আসছে। কি যাবতীয় ঘটনা সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমরা র্যাবকে সবকিছু ডকুমেন্টপত্র দিয়েছি। এই ঘটনায় অভিযুক্তদের 2 জনকে শনাক্ত করেছে র্যাব। এরা হলেন শহরের বাহারচড় এলাকার আশিকুল ইসলাম ও আব্দুল জব্বার। আটক করা হয়েছে হোটেলের ম্যানেজারকে। অলরেডি আসামিদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি যে আমরা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব। পর্যটককে তুলে নিয়ে পাশবিক নির্যাতনের ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান ভ্রমণ প্রেমীরা। দৃষ্টান্তমূলক বিচারের দাবি তাদের। পর্যটকরা পরিবার পরিজন নিয়ে এসে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। র্যাব, পুলিশ, এদিকে আমরাও পাশের হোটেলে ছিলাম, দেখে তো খারাপই লাগতেছে। এই ধরনের ঘটনা তো কেউ আশা করে না। আমরা এটার দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়, বিচার হয়, এই দাবি জানাচ্ছি। কক্সবাজারকে পর্যটন বান্ধব করতে সৈকত ও হোটেল মোটেল জোনে নিরাপত্তা জোরদার করার দাবি পর্যটকদের। রাসেল আহমেদ, RTV। করোনা ভাইরাস মহামারীর কারণে গেল বছরের মতো এবারও বই উৎসব হবে না বলে জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। আগামী 30 ডিসেম্বর পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাঠ্যপুস্তক ছাপায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। আপেল শাহরের রিপোর্ট। রাজধানীর মাতুয়াইলে পাঠ্যপুস্তক ছাপাখানা পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী দীপু মনি। কাজের সার্বিক অগ্রগতির বিষয়ে তিনি জানান, নতুন বছরের 95% বই তৈরি হয়ে গেছে। তবে শিক্ষার্থীরা বছরের প্রথম দিন নতুন বইয়ের অপেক্ষায় থাকলেও এবার বই উৎসব হচ্ছে না বলে জানান তিনি। আমাদের তো এই বছরও বই উৎসব করার মতো অবস্থা নেই, আর স্বাস্থ্যবিধি মানতে হবে। কাজেই সব স্কুলই ক্লাস ধরে ধরে এনে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করবে। কাজেই সেই বিতরণের শিডিউলের সঙ্গেও কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং আমরা যেই শিডিউলের শিক্ষার্থীদেরকে দেয়া হবে তাতে যার যখন পাবার একদম ঠিক সময় মতো সবাই পেয়ে যাবে। যারা পাঠ্যপুস্তক ছাপানোর কাজে অনিয়ম করেছেন তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। যদি কেউ মান নিয়ে কার্যাদেশ পাবার পরে যদি কোনো দুর্নীতি করে, যদি মান খারাপ দেয়, তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব, আগেও নিয়েছি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ওমিক্রন বিষয়ে সরকার সতর্ক রয়েছে জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। আবারও সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু। এবার ঢাকা দক্ষিণ সিটির গাড়ির চাকায় প্রাণ হারিয়েছে জুয়েলারি ব্যবসায়ী স্বপন কুমার সরকার। সকালে রাজধানীর টিকাটুলিতে স্বপন কুমারকে বহনকারী রিকশায় ধাক্কা দেয় ময়লার গাড়ি। পড়ে গেলে তার উপর দিয়েই চলে যায় গাড়িটি। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল সাকিব।
নগরবাসীর জন্য আতঙ্কের এক নাম হয়ে উঠেছে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি। লাইসেন্সবিহীন চালক আর বেপরোয়া গাড়ি চালানোর বলি হচ্ছেন একের পর এক মানুষ। এবার সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন জুয়েলারি ব্যবসায়ী স্বপন কুমার সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর টিকাটুলি এলাকার রাজধানী সুপারমার্কেটের সামনে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ধাক্কা দেয় একটি রিকশাকে। এতে রিকশা আরোহী স্বপন কুমার ঘটনাস্থলেই প্রাণ হারান। ড্রাইভার বুড়া মানুষ দেখলাম যে থতবত খেয়ে উল্টা দিকে পড়ে গেল, ড্রাইভার ওইদিকে পড়লো, যাত্রী সহ রিক্সা এখানে পড়লো, ওই নিজে ব্রেক না করে ওর উপরে উঠে দৌড়াই গেছে। আমরা পিছে অনেক দৌড়াইছি কিন্তু ওরা ধরতে পারিনি। প্রত্যক্ষদর্শীরা জানান সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় রিকশা উল্টে গেলে সড়কে পড়ে যান স্বপন কুমার। এরপর গাড়ি না থামিয়ে তার উপর দিয়েই দ্রুতগতিতে চলে যায় গাড়িটি। এতেই মৃত্যু হয় স্বপন কুমারের। ময়লার গাড়িটা পিছন থেকে আসতেছে অনেক বেগে। ময়লার গাড়িটা যখন বাড়ি দিল রেস্কাটার ড্রাইভার বাম সাইডে পড়ছে আর যাত্রীরা পড়ছে ডান সাইডে। ও যদি চেষ্টা করতো যে যাত্রীও বাঁচত গাড়িও বাঁচত। ঘটনাস্থল থেকে স্বপন কুমারের মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ওয়ারী থানা পুলিশ। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি না হলেও গাড়িসহ চালককে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে নভেম্বরের 24 তারিখে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ধাক্কায় প্রাণ হারান নটরডেম কলেজ ছাত্র নাইম। এর পরের দিন 25 নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান আহসান কবির খান নামে একজন। ওয়ালিউল সাকিব, RTV, ঢাকা। শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জের বরখাস্ত পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ শাহনশাহকে গ্রেপ্তার করেছে র্যাব। শাহনশাহ নিয়মিত মাদক সেবন করতেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। স্থানীয় সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন জামালপুরের দেওয়ানগঞ্জের পৌর মেয়র শাহনশাহ। পরে থানায় মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা। এরপর অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পৌর মেয়রের পদ থেকে শাহনশাহকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে পদ হারান উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও। পরে ঘা ঢাকা দেন শাহনশাহ। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, ইয়াবা, হেরোইন, ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। তার কাছে তার নিজের ব্যবহার্য মাদক সামগ্রী কিছু পেয়েছি। সে নিয়মিত মাদক সেবন করে থাকেন। আমরা বিপুল পরিমাণ অর্থ পেয়েছি, আনুমানিক 3.5 লক্ষ টাকা আমরা অর্থ পেয়েছি এবং এগুলো সহ আমরা তাকে আটক করেছি। আত্মগোপনের থেকে উচ্চ পর্যায়ে তদবিরও করে বলে জানায় র্যাব। সে যেহেতু একটি দলের সে ছিল, সেই দলের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের কাছে সে যাওয়ার চেষ্টা করে তারকে সহযোগিতা করার জন্য। সে মূলত কারো কাছ থেকে কোনো সহযোগিতা পান নাই, বিকজ তার যে আচরণটি ছিল সেটা অত্যন্ত গর্হিত, লজ্জাজনক, নেক্কারজনক একটি কাজ। র্যাব জানায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা শাহনশাহ বরাবর ক্ষমতার অপব্যবহার করে আসছিল। জাহিদ রহমান, RTV, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অবস্থান থেকে উত্তরণের আহ্বান জানান তিনি। রায়হান শুভনের রিপোর্ট। বিকেলে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়ের আয়োজন করে বিএনপি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার দেশের স্বাধীনতার লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। আওয়ামী লীগ সরকার আসার পরে যতগুলো সাম্প্রদায়িক দুর্ঘটনা ঘটেছে অন্য কোনো সময় এতগুলো ঘটেনি। এমনকি আমাদের সবচেয়ে শান্তিপ্রিয় খ্রিস্টান সম্প্রদায়ের উপরেও সে একইভাবে তাদের উপরে অন্যায় করা হয়েছে। তাদের ধর্ম উপাসনালয়কে আপনার ধ্বংস করা হয়েছে, তাদের ধর্ম যাজকদেরকে হত্যা করা হয়েছে। যারাই গণতন্ত্রের কথা বলছে তাদের বিরুদ্ধে হামলা মামলা করে দাবিয়ে রাখা হচ্ছে। এছাড়া খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানান তিনি। যারা গণতন্ত্রের কথা বলে তাদেরকে এখানে নির্যাতিত করা হচ্ছে। আজকে এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। যে আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ওই দেশ থেকে অন্ধকারকে দূর করে আলোয় নিয়ে আসি। এর আগে হবিগঞ্জে দলের পূর্ব ঘোষিত সমাবেশে পুলিশি হামলার ঘটনা তুলে ধরে দলের মহাসচিব বলেন, কর্মসূচিতে বাধা দিয়ে চলমান আন্দোলনকে দমানো যাবে না। জনগণের যে ন্যায়সঙ্গত দাবি
তাদের অধিকারের আদায়ের জন্য যে দাবি, একটা গণতান্ত্রিক সমাজের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, এবং সবচেয়ে বড় যে দাবি নিয়ে এখন আন্দোলন আমরা করছি, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, অসুস্থ, তাকে বিদেশে পাঠানোর জন্য দাবিতে আমরা যে আন্দোলন করছি, সেই আন্দোলনকে কখনোই আপনার দমন করা যাবে না। রায়হান শোভন, RTV, ঢাকা। বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করে নতুন নির্বাচন কমিশনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপি নেতাদের নিজেদের কথাগুলো রাস্তায় না বলে রাষ্ট্রপতির কাছে গিয়ে তুলে ধরার পরামর্শ দেন তিনি। দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। গণযোগাযোগ অধিদপ্তরে পরিচালিত গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প থেকে প্রকাশিত জাতির পিতা শেখ মুজিব গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। রেলের মূল ঠিকাদারদের হয়ে কাজ করছে একাধিক প্রতিষ্ঠান। এতে কাজের মান ঠিক থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মানসম্পন্ন কাজ না হলে তা হবে উন্নয়ন প্রকল্পের জন্য অশনি সংকেত। এদিকে পাহাড় কেটে রেলের জন্য মাটি নেওয়া হলেও এই বিষয়ে সদুত্তর মেলেনি কোনো। আশিকুল আলমের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে ৪র্থ পর্ব। ক্যামেরা ছিলেন সুমন দে। চট্টগ্রামের দোহাজারি হতে রামু হয়ে কক্সবাজার রেল প্রকল্প কয়েক দফা বাড়িয়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে 18,034 কোটি 48 লাখ টাকা। 2023-এর জুনে শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ সহ নানা অজুহাতে মেয়াদ বাড়ানো হয়েছে 2024-এর জুন পর্যন্ত। মেয়াদ বাড়াতে সময়মতো ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়া সহ দেখানো হয়েছে নানা কারণ। 3টি কোম্পানির সঙ্গে চুক্তি হওয়া প্রকল্পটিতে স্থানীয় পর্যায়ে সাব কন্ট্রাক্টে কাজ করছে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা যায় পাহাড় ও জমির মাটি কেটে তা ফেলা হচ্ছে রেল লাইনে। মূল দরপত্রের সঙ্গে সাব ঠিকাদারদের দরদামের হেরফেরে কাজের আসল মান ঠিক থাকবে কিনা এমন প্রশ্নে প্রকল্পটির পরিচালক মফিজুর রহমান বলেন, কত টাকা ফুটে এরকম কোনো ইয়ে নাই, ওখানে বিভিন্ন আইটেম গুলো আছে। আমাদের পাহাড় যেগুলি আমরা কাটছি ওগুলিতেও তো বালি থাকে, তো ওগুলি বেশিরভাগই বালি থাকে, ওগুলি বরঞ্চ ভালো। জমির মাটির চেয়ে পাহাড়ের কাছে বালি বেশি থাকে। যদি আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে আপনার ধারণা না থাকে তাহলে এটা আপনি সেটাকে সহজে বুঝাতে পারবো না। বরাবর আমার ট্রেনটা চলছে ওই পর্যন্ত সাধারণত ভাঙে না, আর যদি ভাঙলে সেটা আমরা কেটে সুন্দর করে আবার দিয়ে কমপ্লেকশন করে তারপরে। অনেক প্রশ্নের বিস্তারিত উত্তর দিতেও নারাজ তিনি। তাইলে এগুলো তো বেসিক প্রশ্ন, আপনি যেটা প্রশ্ন করছেন এটার সাথে তো আমার প্রকল্পের কোনো সম্পর্ক নাই। পাহাড় ও জমি কাটার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য জাফর আলমের সঙ্গে একাধিকবার মোবাইলে ফোন ও খুদে বার্তা পাঠালেও জবাব মেলেনি তার। গণপরিবহন বিশেষজ্ঞ শামসুল হকের মতে, উন্নয়নের দর্শনে ঘাটতি থাকলে ব্লেম গেম দিয়ে তা জায়েজ করা যায় না। টেন্ডেন্সি হলো কিছু এলোমেলো করে নিজের কিছু সুবিধা পাওয়া। উন্নয়নের দর্শনে ঘাটতি আছে। উন্নয়নের দর্শনটা হওয়া উচিত নিরাপদ টেকসই উন্নয়ন। আমি পরিকল্পনার ঘাটতি দেখি, পরিকল্পনার র্যাঙ্কিংয়ে, প্রায়োরিটি র্যাঙ্কিংয়ে ঘাটতি দেখি। হাজার হাজার কোটি এবং বিলাসী প্রজেক্টগুলি নিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জনগণকে কিন্তু নিরাপদ সেবাটা দিতে পারবো না এবং একটা রক্তক্ষরণের উন্নয়ন হয়ে যাবে। আর সবাইকে ম্যানেজ করার ব্ল্যাঙ্ক চেক দেওয়া বন্ধ করা, কোয়ালিটি কাজের নিশ্চয়তায় ব্যবস্থাপনার সমন্বয় খুব জরুরি বলেও মত এ গণপরিবহন বিশেষজ্ঞের। কিন্তু তারা প্রজেক্টটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারল না। আশিকুল আলম, RTV, ঢাকা। প্রচলিত জীবন বীমার পাশাপাশি মানুষ এখন ইসলামী বীমার প্রতি আগ্রহী হচ্ছেন জানিয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোর্শেদ আলম MP বলেন, ইসলামের আলোকে জীবন পরিচালিত হলে সমাজ ও পারিবারিক জীবনের শান্তি প্রতিষ্ঠিত হবে। দুপুরে রাজধানী কারওয়ান বাজারে NLI টাওয়ারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় ন্যাশনাল লাইফ ইসলামী তাকাফুলের 38তম শরিয়া কাউন্সিলে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শরিয়া বোর্ডের সভাপতি মাওলানা শাহ ওয়ালিউল্লাহ। ন্যাশনাল লাইফ শ্রেষ্ঠ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্সি অ্যাওয়ার্ড 2021 অর্জন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন বীমা খাতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ CEO অ্যাওয়ার্ড লাভ করায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ড্যাপ নিয়ে ভয়ের কিছু নেই, জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার, এমনটি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রিহাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে এপিসিসিআর সভাপতি জসিম উদ্দিন ড্যাপ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহাব মেলা উপলক্ষে এ অনুষ্ঠান উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আবাসনের স্বপ্ন পূরণে টাকা পয়সা দিয়ে ভোক্তা যাতে প্রতারিত না হয় সে বিষয়ে রিহাবকে খেয়াল রাখার আহ্বান জানান মন্ত্রী। কখনো কখনো দু একটা কথা শুনি কেউ কেউ টাকা পয়সা দিয়ে তারা পাচ্ছেন না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, এমনটা যেন না হয়। মানুষ অনেক সময় দেখা যায় তার সর্বসম্পত্তি বিক্রি করে, সব কিছু সোনাদানা বিক্রি করে বড়ির বউরা একটা বাড়ি করার স্বপ্নের জন্য কোথাও কোথাও টাকা পয়সা দেয়, তারা যেন প্রতারিত না হয়, কেননা কার দীর্ঘশ্বাস কখনো সইবে না। অনুষ্ঠানে এপিসিসিআই সভাপতি জানান প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে সহযোগী হবে তার সংগঠন। আপনারা যে ড্রাফটটা করেছেন সেটি অ্যাপ্রিসিয়েটে দেওয়া উচিত আপনাদের অফিসিয়ালি। আমরা অফিসিয়ালি এপিসিসিআই আমাদের স্টেক হোল্ডার যারা যারা আছে এটাতে তাদেরকে নিয়ে আমরা এটা নিয়ে বিশ্লেষণ করে আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রিহাব মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে চলছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার। গেল রাতে পিরোজপুরের মঠবাড়িয়া সাফা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষরা। গেল রাতে ফুলঝুরি এলাকায় ঘটনা ঘটে। ভোলার ভেদুরিয়ায় 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 30 জন আহত হয়েছে। এই সময় তাদের নির্বাচনী অফিসও ভাঙচুর করা হয়। এলাকা উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী 26 ডিসেম্বর চতুর্থ ধাপে 840টি ইউনিয়নে ভোট হবে। এর মধ্যে 33টিতে ইভিএম ভোট নেওয়া হবে। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।